ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো। তো এর আগে যে আমি ইন্ট্রোডাকশন যে পার্টটা আমি করেছিলাম পি ব্লক এলিমেন্টে, সেগুলো নিশ্চয়ই তোমরা ভালো করে দেখেছো এবং নোটটাও ঠিকঠাক করে নিয়েছো। আজকে আমরা পি ব্লক এলিমেন্টের নতুন আমরা আলোচনা করব। আমরা গ্রুপ 15-এ ছিলাম এবং গ্রুপ 15-এর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ 15-এর ভৌত ধর্ম। ভৌত ধর্মগুলো আলোচনা করব। দেখো, আমি ইলেকট্রন বিন্যাসটা আমি মুছিনি। ইলেকট্রন বিন্যাস আগেই তোমাদের লিখে দেখিয়েছিলাম এবং এক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাস দরকার হয় বলেই আমি কিন্তু ইলেকট্রন বিন্যাসটা রেখে দিয়েছি। ভৌত ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। তো ভৌত ধর্মের মধ্যে আমাদের যেটা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ, এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব যে পারমাণবিক ব্যাসার্ধ কি হয় বা কতটা কমে। দেখো, আমরা এখানে মূলত আমরা যেটা আলোচনা করব গ্রুপ 15-এর মৌলগুলোর সঙ্গে গ্রুপ 14-এর যে মৌলগুলো আছে তার একটা কম্পারিজন কিন্তু আমরা করব। অর্থাৎ গ্রুপ 14 পারমাণবিক ব্যাসার্ধ, গ্রুপ 14 এবং গ্রুপ 15-এর মধ্যে কার বেশি কার কম সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা হবে যে পারমাণবিক ব্যাসার্ধ গ্রুপ 14 না গ্রুপ 15-এর মধ্যে কার বেশি কার কম। তো একদম বেসিক্যালি তোমরা কিন্তু জানো যে পর্যায় সারণীতে বাঁ দিক থেকে ডান দিকে যদি যত যাওয়া যায় তত কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। সুতরাং গ্রুপ 14-এর যদি এখানে গ্রুপ 14-এর এদিকে আছে কার্বন, এখানে কি আছে, এখানে আছে নাইট্রোজেন। তুমি যদি কার্বন থেকে নাইট্রোজেনে আসো, গ্রুপ 14 থেকে গ্রুপ 15-এ আসো, তাহলে কার্বনের যে পারমাণবিক ব্যাসার্ধ নাইট্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ তার থেকে অনেকটা কম। এবার ব্যাপার হলো যে কেন কমটা কেন, এটা তোমাদের জানতে হবে যে এই নাইট্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ এর পরিমাণটা কম কেন। তো এইটা আমাদের জানতে হবে নাইট্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধটা কম কেন। গ্রুপ 15-এর পারমাণবিক ব্যাসার্ধ গ্রুপ 14-এর তুলনায় কম হয় মৌলগুলোর। কারণ কি? কারণ দেখো, গ্রুপ 14-এ তুমি যদি কার্বনের কথা তুমি চিন্তা করো, এই কার্বনের ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p2, এটা ইলেকট্রন বিন্যাস। পরমাণু ক্রমাঙ্ক কত? কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। তো 6 ইলেকট্রন বিন্যাস এরকম হবে 1s2 2s2 2p2। আর নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 7, পরমাণু ক্রমাঙ্ক ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p3, 1s2 2s2 2p3। এইটা হচ্ছে 7 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল ইলেকট্রন বিন্যাস। এবার তুমি দেখো, এইখানে 2s2 2p3 আর এখানে কি এখানে 2s2 2p2, সরি, কার্বনের ক্ষেত্রে 2s2 2p2 আর নাইট্রোজেনের ক্ষেত্রে 2s2 2p3। অর্থাৎ এখানে যদি এখানে তুমি দেখো কার্বনের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক কত? পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। তাহলে তোমার এখানে কটা ইলেকট্রন আছে, মানে কটা নিউক্লিয়াস যদি আঁকি, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 6। আর বাইরের কক্ষপথ হচ্ছে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন, আছে, এখানে একটা ইলেকট্রন ধরো, এখানে একটা ইলেকট্রন ধরো। আর বাইরের আর একটা কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে কত ইলেকট্রন আছে? দ্বিতীয় কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। আর প্রোটন সংখ্যা, এটা হচ্ছে নিউক্লিয়াস, প্রোটন সংখ্যা কত? 6। আর ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 6। তার মধ্যে দুটো, তার মধ্যে হচ্ছে কি, তার মধ্যে প্রথম কক্ষপথে দুটো আর দ্বিতীয় কক্ষপথে 4টে, সরি, দ্বিতীয় কক্ষপথে 4টি ইলেকট্রন আছে। এই ইলেকট্রন, কারণ দেখো দ্বিতীয় কক্ষপথে 2s2 2p2, মানে এটা তো মানে কক্ষটা তো মূল যে কক্ষটা সেটা কি, সেটা তো হচ্ছে 2। তাহলে 2 নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 2 আর 2 4টে, আমি 2 আর 2 4টে এঁকেছি। তেমনি নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে? নাইট্রোজেনের ক্ষেত্রে নিউক্লিয়াসে পরমাণু ক্রমাঙ্ক কত? 7টা। তাই নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কত? 7টা প্রোটন আছে। এবার প্রথম কক্ষপথে কটা আছে? প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আমি করছি, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে দ্বিতীয় কক্ষপথে। কারণ এখানে দেখো 2s2 2p3, 2টা তো বাইরে, 2টা তো মূল কক্ষপথ এবং ইলেকট্রন সংখ্যা কত? 2 আর 3 5। তাহলে 5টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন কি হবে? এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন 2, এখানে একটা ইলেকট্রন 3, এখানে একটা ইলেকট্রন 4, এখানে একটা ইলেকট্রন 5। ব্যাস, হয়ে গেল 5টা ইলেকট্রন। এবার তুমি বলো পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ মানে কোনটা? পারমাণবিক ব্যাসার্ধ মানে এই যে 6, এই যে নিউক্লিয়াস থেকে এই বাইরের কক্ষপথের দূরত্ব, নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষপথের দূরত্ব, এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তো নিউক্লিয়াস থেকে পারমাণবিক ব্যাসার্ধ এর এখানে দেখো প্রোটন সংখ্যা হচ্ছে 6টা। এর বাইরের কক্ষে ইলেকট্রনটা কটা আছে? 1 2 3 4, 4টে ইলেকট্রন। আর এখানে প্রোটন সংখ্যা 7টা, বাইরের কক্ষে ইলেকট্রন কটা আছে? 1 2 3 4 5, 5টা ইলেকট্রন। তাহলে এইটা 6টা প্রোটন 4টে ইলেকট্রনকে আকর্ষণ করছে। আর এখানে 7টা প্রোটন 5টা ইলেকট্রনকে আকর্ষণ করছে।
কোন ক্ষেত্রে আকর্ষণ বলটা বেশি হবে, এফেক্টিভ কোন ক্ষেত্রে আকর্ষণ বলটা বেশি হবে, কারণ এখানে তো নিউক্লিয়াসের চার্জটা হচ্ছে পজিটিভ, এবং একে আমরা বলবো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, কার্যকরী নিউক্লিয় চার্জ কোন ক্ষেত্রে বেশি হবে, এই ক্ষেত্রে বেশি হবে না এই ক্ষেত্রে বেশি হবে। এখানে ছটা প্রোটন মানে ছটা নিউক্লিয়াসের যে চার্জটা, এই চার্জটা মানে কি পজিটিভ চার্জটা 4টি ইলেকট্রনকে আকর্ষণ করছে, এখানে 7টা প্রোটন 5টি ইলেকট্রনকে আকর্ষণ করছে। কোন ক্ষেত্রে আকর্ষণ বলটা বেশি হবে? অবশ্যই এই দ্বিতীয় ক্ষেত্রে, 7টা প্রোটন যখন 5টা ইলেকট্রনকে আকর্ষণ করছে। এবং এক্ষেত্রে আমরা বলবো, এক্ষেত্রে এই গ্রুপ 15 মৌলগুলোর এক্ষেত্রে এক কথা আমরা বলবো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে কি প্রোটনের চার্জ, কারণ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, আমরা নিউট্রন তো নিস্তড়িত জানি, তাহলে প্রোটনের চার্জটা কোথায় বেশি, এই প্রোটনের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কোথায় বেশি? অবশ্যই গ্রুপ 15 গ্রুপ 14 তুলনায়। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কার বেশি? অবশ্যই গ্রুপ 15 এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ গ্রুপ 15 যদি বেশি হয় তাহলে কি হবে? তাহলে বাইরের কক্ষে ইলেকট্রনের উপর আকর্ষণ বলটা তীব্র হবে, এবং বাইরের কক্ষে আকর্ষণের উপর যদি ইলেকট্রনের উপর যদি আকর্ষণ বলটা তীব্র হয় তাহলে তার ব্যাসার্ধ কিন্তু হ্রাস পাবে। সুতরাং গ্রুপ 14 থেকে গ্রুপ 15 ব্যাসার্ধ কিন্তু হ্রাস পায়। ক্লিয়ার? এটা একদম এটা রাখবে গ্রুপ, তাহলে গ্রুপ 14 আর গ্রুপ 15 এর মধ্যে ব্যাসার্ধ কার ছোট? গ্রুপ 15 এর ব্যাসার্ধ ছোট, কারণ গ্রুপ 15 এর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হওয়ার দরুন নিউক্লিয়াস এবং বাইরের কক্ষের যে ইলেকট্রন তার আকর্ষণ বলটা বেশি হয় এবং পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। ঠিক আছে, এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এবার দেখো যদি আমরা গ্রুপ 15 এর মধ্যে তুলনা করি, গ্রুপ 15, তাহলে এটা লিখলে ভালো করে। এবার গ্রুপ 15 এ ডাউন দ্য গ্রুপস, মানে যদি ওপর থেকে নিচে আসি, অর্থাৎ আমি যদি ওই নাইট্রোজেন ফসফরাস আমি করছি আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ, এই তুমি যদি ওপর থেকে নিচে আসো তাহলে কি হবে? তাহলে অবভিয়াসলি পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে, কারণ নতুন নতুন কক্ষপথ যুক্ত হয়, আর নতুন কক্ষপথ এখানে যুক্ত, দেখো এখানে 2s2 2p3, এখানে 3s2 3p3, নতুন তো কক্ষপথ যুক্ত হয়েছে, নতুন কক্ষপথ যুক্ত হলে তার পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে, নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের যে দূরত্বটা বাড়বে, সেই জন্য উপর থেকে নিচে আসলে পারমাণবিক ব্যাসার্ধ ইনক্রিজেস, পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। এটা কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে, কারণ নতুন কক্ষপথ যুক্ত হয়। ঠিকই বলেছো, তোমার মনে একটা চিন্তা হয়েছে, এটা ক্লাস 10 থেকেই তোমাদের মধ্যে চিন্তা একটা হয় যে স্যার এইখানে নাইট্রোজেন থেকে ফসফরাসের তো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেশি, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে চার্জটা তো বেশি আছে। হ্যাঁ বেশি আছে, নিউক্লিয়াসের মধ্যে চার্জটা বেশি থাকলে আয়তন ব্যাসার্ধটা কমে, মানছি, কিন্তু এই যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটাকে ফ্যাক্টরটাকে অতিক্রম করে যাবে এই নতুন ফ্যাক্টরটা, যেখানে কিন্তু নতুন কক্ষপথ কিন্তু যুক্ত হচ্ছে, বলে সেই ফ্যাক্টরটা কিন্তু ডোমিনেন্ট ফ্যাক্টর হবে, সেই ফ্যাক্টরটাই ডোমিনেট করবে এবং পারমাণবিক ব্যাসার্ধ উপর থেকে নিচের দিকে বাড়তে থাকবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়ার যে ক্রমটা, তোমাদের একটা জিনিস বলি যে পারমাণবিক ব্যাসার্ধ এই যে এখানে ধরো এই নাইট্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 70 পিকোমিটার, নাইট্রোজেন পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 70 পিকোমিটার, ফসফরাসের হচ্ছে 110, ভ্যালু মনে রাখার দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য করছি। আর্সেনিকের হচ্ছে 121 পিকোমিটার, অ্যান্টিমনির হচ্ছে 141 পিকোমিটার, ভ্যালু মনে রাখার দরকার নেই, আমি একটা ক্রম বলার চেষ্টা করছি। আর বিসমাথের হচ্ছে 148 পিকোমিটার। দেখো বাড়লো, অবশ্যই বেড়েছে, 70 পিকোমিটার থেকে নিচের দিকে যত বাড়ছে তত কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো যে নাইট্রোজেন থেকে ফসফরাসে যতটা পারমাণবিক ব্যাসার্ধ বেড়েছে, এই আর্সেনিক থেকে বিসমাথে কিন্তু ততটা পারমাণবিক ব্যাসার্ধ বাড়েনি। দেখো এখান থেকে 70 থেকে 110 মানে কত, প্রায় 40 পিকোমিটার ব্যাসার্ধ বেড়েছে। কিন্তু এখানে দেখো 121 থেকে 141, এটা কত পিকোমিটার বেড়েছে? 20 একক বেড়েছে। তো এই ঘটনাটা কেন ঘটছে? বা এখানে 141 থেকে আবার 148, এখানে বেড়েছে মাত্র 7 একক, এখানে তো অনেকটা বাড়লো, কিন্তু এখানে এতটা কম বাড়লো কেন? এই প্রশ্ন তোমাদের মধ্যে দাঁড়াতে পারে, এবং এই প্রশ্নের জন্য তোমাকে কি উত্তর দিতে হবে? দেখো এই নাইট্রোজেন ফসফরাসের মধ্যে কি আছে? 2s থেকে 3s, মানে এখানে কোনো ডি কক্ষক নেই, ডি বা এফ কক্ষক নেই, এখানে কি আছে? অনলি এস এবং পি কক্ষক আছে। এবং এস এবং পি কক্ষকের আবরণী ক্ষমতার কোনো ফ্যাক্টর আসে না। এস এবং পি কক্ষের আবরণী ক্ষমতা খুব বেশি, এস এবং পি কক্ষকের।
আবরণী ক্ষমতা বেশি বলে এখানে নর্মাল যেমন নতুন কক্ষপথ যুক্ত হয়েছে তেমন নতুন যুক্ত হয়েছে এবং পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে গেছে। এটা একদম সিম্পল জিনিস। এটার ক্ষেত্রে দেখো এই যে আর্সেনিক থেকে অ্যান্টিমনি দেখো এখানে কিন্তু নতুন ডি কক্ষক যুক্ত হয়েছে। তো আমরা তো জানি যে আবরণী ক্ষমতা বলে একটা কথা বলেছিলাম, আবরণী ক্ষমতা তো জানো, আবরণী ক্ষমতার ক্রম কি এসপি ডি এবং এফ, এটা হচ্ছে আবরণী ক্ষমতার ক্রম। আবরণী ক্ষমতা মানে তো কি জানো তো, আবরণী ক্ষমতা মানে স্ক্রিনিং এফেক্ট, অর্থাৎ এখানে যে ভেতরে ধরো যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসের চার্জটাকে, ধরো এই নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের এই বাইরের কক্ষে কোনো একটা ইলেকট্রন আছে, বাইরের কক্ষে ধরো দুটো ইলেকট্রন আছে। তো ভেতরের কক্ষের যে ইলেকট্রন সেই ইলেকট্রনগুলো এই বাইরের কক্ষের ইলেকট্রনে এই নিউক্লিয়াসের যে চার্জটাকে পৌঁছাতে দেয় না, এটা হচ্ছে স্ক্রিনিং করে, এটা হচ্ছে স্ক্রিনিং এফেক্ট। এবং এক্ষেত্রে এক্ষেত্রে দেখো এতে ডি কক্ষক স্ক্রিনিং এফেক্ট হচ্ছে খুব কম। এবং এই যে ডি কক্ষকটা এখানে ডি ইলেকট্রনগুলো এখানে আছে 3d থেকে 4d, এদের স্ক্রিনিং এফেক্টটা খুব কম মানে এদের কিন্তু ধরো এর একটা পাতলা পর্দা, স্ক্রিনিং এফেক্ট কম মানে এর একটা পাতলা যদি পর্দা হয় তাহলে নিউক্লিয়াস আর বাইরের কক্ষে ইলেকট্রনটা আকর্ষণ বলটা কি হবে, বেশি হবে। এবং বেশি যদি হয় তাহলে পারমাণবিক ব্যাসার্ধটা কমবে। সেই কারণে কিন্তু এতটা নতুন কক্ষপথ যুক্ত হওয়া সত্ত্বেও কিন্তু তেমন কিন্তু বাড়লো না, কারণ এখানে ডি কক্ষকের উপস্থিতি, ডি কক্ষকের আবরণী ক্ষমতা খুব কম। আবরণী ক্ষমতা যদি খুব কম হয় তাহলে নিউক্লিয়াস এবং বাইরের কক্ষে ইলেকট্রনের উপর আকর্ষণ বলটা বেশি হবে এবং বেশি হলে পারমাণবিক ব্যাসার্ধটা কমবে। ক্লিয়ার? এবং এটার ক্ষেত্রে এতটা কম হলো কেন, অ্যান্টিমনি থেকে যখন বিসমাতে গেলে তখন এতটা কম হলো কারণ 141 থেকে 148। ইয়েস, এটার মধ্যে ডি কক্ষক যেমন আছে আবার এফ কক্ষকও আছে। তাহলে ডি কক্ষক এবং এফ কক্ষকের আবরণী ক্ষমতা তো একবারই কম। এফ কক্ষক প্রেজেন্ট আছে মানে আবরণী ক্ষমতা একবারই কম। আবরণী ক্ষমতা যদি একবারই কম হয় এবং এখানে যদি এফ কক্ষক প্রেজেন্ট আছে তাহলে নিউক্লিয়াস আর বাইরের কক্ষ ইলেকট্রনের উপর আকর্ষণ বলটা আরো বেশি হবে। বেশি তীব্র হলে কি হবে, তার পারমাণবিক ব্যাসার্ধটা যতটা বাড়ার ছিল ততটা কিন্তু বাড়বে না। এটা নতুন কক্ষপথ যুক্ত হয়েছে, নতুন কক্ষপথের জন্য বাড়ছে কিন্তু ততটা বাড়ছে না, কারণ ডিউ টু দ্য প্রেজেন্স অফ এফ অরবিটাল অর ডি অরবিটাল। এবং ডি এবং এফ এর অরবিটালের জন্য কিন্তু পারমাণবিক ব্যাসার্ধটা ততটা কিন্তু বাড়ছে না। ভালো করে করবে, এটা অনেক ডিটেলস আমি বললাম। এবার দেখো পরের যে ভৌত ধর্মটা করবো, 1 নম্বর পারমাণবিক ব্যাসার্ধ হয়ে গেছে। পরের যেটা করবো সেটা হচ্ছে আয়নায়ন এনথালপি, আয়নাইজেশন এনার্জি। দ্বিতীয় ভৌত ধর্ম আমরা করবো, সেটা কি দ্বিতীয় ভৌত ধর্ম যেটা করবো সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন এনার্জি। তো এটা করবো আয়নাইজেশন এনার্জি। দেখো আয়নাইজেশন এনার্জি কি, আয়নাইজেশন এনার্জি একটা কথা জেনে রাখতে হবে, আয়নাইজেশন এনার্জি হচ্ছে সাইজের ব্যস্তানুপাতিক সম্পর্ক। সাইজ যত ছোট আয়নাইজেশন এনার্জি তত বেশি। আয়নাইজেশন এনার্জি ব্যাপারটা কি, আয়নাইজেশন এনার্জি তোমরা জানো যে একদম বাইরের কক্ষে কোন একটা প্রসম বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর একদম বাইরের কক্ষে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে বাইরে নিয়ে যেতে যে শক্তির প্রয়োজন হবে সেই শক্তিটাকে আমরা বলবো আয়নাইজেশন এনার্জি। এবং ফার্স্ট আয়নাইজেশন এনার্জি যদি একটা ইলেকট্রন প্রথম ইলেকট্রনটা বেরোয়। এবং দেখো আয়নাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ যত ছোট আয়নাইজেশন এনার্জি তত বেশি। সেটাই তো স্বাভাবিক, সাইজ যত ছোট বাইরের কক্ষের যে ইলেকট্রনটা সেই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা তত বেশি তীব্র, এবং তত বেশি তীব্র বলে ওই ইলেকট্রনটাকে ওই নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে ছাড়াতে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, তাই আয়নাইজেশন এনার্জি তত বাড়বে। অর্থাৎ আয়নাইজেশন এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ। এবার তুমি চলো গ্রুপ 14 এবং গ্রুপ 15 এদের মধ্যে কার সাইজ ছোট? গ্রুপ 15 এর সাইজ ছোট, আগের অধ্যায়ে আলোচনা করেছি আগের টপিকটা। তাহলে গ্রুপ 15 এর সাইজ যদি ছোট হয় তাহলে গ্রুপ 15 এর সাইজ ছোট, তাহলে আয়নাইজেশন এনার্জি কি, আয়নাইজেশন এনার্জি বেশি। তাহলে গ্রুপ 14 আর গ্রুপ 15 এর মধ্যে কার আয়নাইজেশন এনার্জি বেশি? অবশ্যই কিন্তু গ্রুপ 15 এর, কারণ সাইজ যদি তুমি ধরো, সাইজ হচ্ছে গ্রুপ 15 এর ছোট, আগেরবার আলোচনা করলাম এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি, সাইজটা গ্রুপ 15 এর ছোট। আর সাইজ যদি ছোট হয় তাহলে আয়নাইজেশন এনার্জি কি হবে, গ্রুপ 15 এর বেশি হবে। এটা হচ্ছে আয়নাইজেশন এনার্জির ক্রম, আয়নাইজেশন এনার্জি গ্রুপ 15 এর বেশি হবে। ঠিক আছে, এবার ধরো ওপর থেকে যদি আমরা নিচে আসি, তাহলে আয়নাইজেশন এনার্জি কি পরিবর্তন হবে সেটা আমরা আলোচনা করবো। দেখো ওপর থেকে যদি আমরা নিচে আসি তাহলে কিন্তু আয়নাইজেশন এনার্জি, তাহলে ওপর থেকে যদি আমরা নিচে আসি, চলো এখানে আমরা দেখি ওপর থেকে নিচে যদি আসি তাহলে কি হবে। ওপর থেকে নিচে আসলে আমি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক,
অ্যান্টিমনি এবং বিসমাথ। ওপর থেকে নিচে আসলে কি আছে, সাইজ বাড়ছে, সাইজ বাড়ছে, সাইজ বাড়বে, এই আগের লেকচারে আলোচনা করলাম। আর সাইজ যদি বাড়ে তাহলে আয়নোসন এনার্জি কি হবে, কমবে। তাহলে কি হবে, ওপর থেকে নিচে আসলে আয়নোসন এনার্জি আই কমবে, কারণ সাইজ বাড়ছে, তাহলে আয়নোসন এনার্জি কমবে। সাইজ বাড়ছে মানে আয়নোসন এনার্জির মানটা কিন্তু কমবে। এবং তুমি দেখো, এবং এক্ষেত্রে এদের তুমি আয়নোসন এনার্জি যদি একটা মান খোঁজো তাহলে একদম পরিষ্কার তুমি পাবে। নাইট্রোজেনের ফার্স্ট আয়নোসন এনার্জির মান, নাইট্রোজেনের ফার্স্ট আয়নোসন এনার্জির মান হচ্ছে 1402 কিলোজুল। ফার্স্ট আয়নোসন এনার্জি I1 মানে প্রথম ইলেকট্রনটাকে তাড়াতে কি হবে, I1 1402 কিলোজুল পার মোল, 1402 কিলোজুল পার মোল। আর কি, আরেকটা হচ্ছে এই ফসফরাসের কত, ফসফরাসের 10-12 কিলোজুল পার মোল। তারপর আর্সেনিকের কত 947, তারপরে অ্যান্টিমনির কত 834, আর বিসমাথের কত 703। মুখস্থ রাখার দরকার নেই, এই ভ্যালুটা থেকে পরিষ্কার আয়নোসন এনার্জি, ফার্স্ট আয়নোসন এনার্জির মানটা উপর থেকে নিচে আসলে কমতে থাকবে, কারণ সাইজ বাড়ছে, তো সাইজ বাড়লে আয়নোসন এনার্জির মানটা কমবে। ইজ ইট ক্লিয়ার? এবং দেখো এদের আয়নোসন এনার্জি বেসিক্যালি বেশি হয়, কারণ বেশি হয় কারণটা কি, এদের বাইরের কক্ষে ইলেকট্রন, এদের বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাসটা কি NH2 NP3। তা তোমাদের যদি ইলেকট্রনটাকে সরাতে হয় তাহলে কোন কক্ষ থেকে সরাতে হবে, NP3 থেকে সরাতে হবে। মানে এখান থেকে ইলেকট্রন যদি সরাতে হয় তাহলে কি করতে হবে, তাহলে এখানে NP3 মানে কি, P এর 3টে ইলেকট্রন এখানে আছে, এখান থেকে ইলেকট্রন সরাতে হবে। তো এইটা তো হাফ ফিল্ড সেল, পি কক্ষক, এটা তো হাফ ফিল্ড অর্থাৎ অর্ধপূর্ণ কক্ষক। তো অর্ধপূর্ণ কক্ষক যদি এখান থেকে যদি তুমি ইলেকট্রন সরাতে চাও তাহলে তোমাকে কিন্তু এই অর্ধপূর্ণ কক্ষক যেহেতু খুব বেশি স্টেবল, সুতরাং এখান থেকে যদি ইলেকট্রন তুমি সরাতে চাও তাহলে খুব বেশি শক্তি প্রয়োগ করতে হবে। এই অর্থ কিন্তু গ্রুপ 15 এর আয়নোসন এনার্জি গ্রুপ 14 এর থেকে বেশি হয়, কারণ এখানে একটা হাফ ফিল্ড সেল থাকে আর হাফ ফিল্ড পি অরবিটাল থাকে। সুতরাং এদের যে আয়নোসন এনার্জির মানটা বেসিক্যালি কিন্তু বেশি হয়, কারণ এরা খুব স্টেবল কনফিগারেশন, এবং এখান থেকে যদি ইলেকট্রন সরাতে চায় তাহলে কিন্তু বেশি শক্তি প্রয়োগ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার তৃতীয় যে আমরা ধর্মটা আলোচনা করবো সেটা কি, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তৃতীয় যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি কি ব্যাপারটা তো জানো, ইলেকট্রোনেগেটিভিটি, হোয়াট ইজ ইলেকট্রোনেগেটিভিটি? ইলেকট্রোনেগেটিভিটি মানে কি, সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়টাকে যে ধর্মের জন্য কোনো পরমাণু তার নিজের দিকে টেনে নেয়, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ধরো এখান থেকে এখানে এ এবং বি এরা সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, এইখানে যে ইলেকট্রন জোড়টা আছে, যদি বি এর ইলেকট্রোনেগেটিভিটি যদি এর থেকে বেশি হয় তাহলে ইলেকট্রন জোড়টা কিন্তু বি এর দিকে কিন্তু সরে থাকবে, এটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এবং ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু সাইজের উপর নির্ভর করে। ইলেকট্রোনেগেটিভিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ। সাইজ যত ছোট ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি, সাইজ যত ছোট ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি। তাহলে গ্রুপ 15 আর গ্রুপ 14 এর মধ্যে, গ্রুপ 14 আর গ্রুপ 15 এর মধ্যে তুমি তুলনা করো, গ্রুপ 15 এর মধ্যে তুলনা করো, গ্রুপ 14 এর সাইজ যদি তুমি তুলনা করো, গ্রুপ 15 এর সাইজ ছোট, গ্রুপ 15 যদি সাইজ ছোট হয় তাহলে গ্রুপ 15 এর ইলেকট্রোনেগেটিভিটির মান গ্রুপ 14 এর তুলনায় বেশি। এটা ইলেকট্রোনেগেটিভিটির মান EN, ইলেকট্রোনেগেটিভিটির মান গ্রুপ 15 এর বেশি হবে। এবং তুমি একটা কথা চিন্তা করে দেখো, এই গ্রুপ 14 এর ইলেকট্রোনেগেটিভিটির, এই গ্রুপ 14 ইলেকট্রন বিন্যাসটি কি, সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH2 NP2 সাধারণ ইলেকট্রন বিন্যাস, আর গ্রুপ 15 এর কি NH2 NP3। তুমি একটা ভালো করে দেখো যে এখানে NP2 থেকে যদি মানে 6 যদি হয়, NH2 NP6 মানে P এর যদি 6টা ইলেকট্রন যদি P এ কক্ষকে থাকে তাহলে সেটা একদম নিষ্ক্রিয় গ্যাসীয় ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। কারণ নিষ্ক্রিয় গ্যাসীয় ইলেকট্রন বিন্যাস কি, নিষ্ক্রিয় গ্যাসীয় ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH2 NP6 মানে গ্রুপ 18 ইলেকট্রন বিন্যাসের সাধারণ ইলেকট্রন হচ্ছে NH2 NP6। তাহলে এখানে গ্রুপ 14 এর জন্য NH2 NP2 সাধারণ ইলেকট্রন বিন্যাস। এইখান থেকে তুমি যদি NH2 NP6 এ আসতে চাও তোমাকে কটা ইলেকট্রন গেইন করতে হবে, 4টে ইলেকট্রন তোমাকে নিতে হবে। আর যদি এই গ্রুপ 15 থেকে যদি তুমি NP3 থেকে যদি NP6 এ আসতে যাও তাহলে এখানে 3 থেকে 6 আসতে গেলে কটা ইলেকট্রন নিতে হবে, 3টে ইলেকট্রন গেইন করতে হবে। কোনটা সোজা, 4টে ইলেকট্রন গেইন করা না 3টে ইলেকট্রন গেইন করা? 3টে ইলেকট্রন গেইন করা, আর 3টে ইলেকট্রন গেইন করা সোজা মানে ইলেকট্রোনেগেটিভিটি এদের বেশি। ক্লিয়ার? তাহলে দেখো গ্রুপ 14 এর ইলেকট্রন বিন্যাস দিয়ে তুমি বলতে পারো গ্রুপ 14 এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH2 NP2 এবং এটাতে কত ইলেকট্রন আছে,
এটাতে 4টি ইলেকট্রন গেইন করলে তাদের ইলেকট্রন বিন্যাস হবে NH2 NP6, এটা হচ্ছে নিষ্ক্রিয়শীল ইলেকট্রন বিন্যাস এবং গ্রুপ স্টেবল। আর এটাতে কি NH2 NP3, এটাতে কত ইলেকট্রন গ্রহণ করলে নিষ্ক্রিয়শীল ইলেকট্রন বিন্যাস পাবে? 3টে, কারণ এখানে NP3 থেকে NP6 আসলে 3টি ইলেকট্রন, এখানে NP2 থেকে NP6 আসলে 4টি ইলেকট্রন। তাহলে কোন ক্ষেত্রে বেশি ইলেকট্রন, কোন ক্ষেত্রে সোজাভাবে ইলেকট্রন গ্রহণ করতে পারবে? অবশ্যই NH2 NP3, এবং সোজাভাবে ইলেকট্রন গ্রহণ করতে পারবে মানে তার ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বেশি, এবং সেই কারণে এই গ্রুপ 14 এর তুলনায় গ্রুপ 15 ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়। এবার তুমি ডাউন দ্য গ্রুপ, তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে, খুব ভালো করে কথাগুলো শুনবে, প্রত্যেকটা কথাগুলো একটু নোট করে নেবে যে আমি কি বলতে চাইছি, তাহলেই বুঝতে পারবেন। এবার তুমি যদি ওপর থেকে নিচের দিকে আসো, ওপর থেকে যদি নিচের দিকে আসো, ওপর থেকে নিচের দিকে যদি তুমি আসো, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? ওপর থেকে নিচের দিকে আমি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ওপর থেকে নিচের দিকে আসলে সাইজ বাড়ছে, সাইজ বাড়ছে, সাইজ বাড়ছে, সাইজ বাড়ছে, তুমি নিজে এরকম ভাবেই নোট করবে, সাইজ বাড়ছে, সাইজ বাড়লে কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি কমবে, ইলেকট্রোনেগেটিভিটি কমবে। অবভিয়াসলি নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি এদের মধ্যে হাইয়েস্ট। নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি যদি পাউলিং স্কেলে করো, নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 3, আর ফসফরাসের হচ্ছে 2.1, আর্সেনিকের হচ্ছে 2, তো অ্যান্টিমনির হচ্ছে 1.9, বিসমাথের হচ্ছে 1.9। ইলেকট্রোনেগেটিভিটি অলমোস্ট লাস্টের দুটো এলিমেন্টের অলমোস্ট কিন্তু সেম। ব্যাস, এখানে হয়ে গেল। ওপর থেকে নিচে আসলে আমাদের কিন্তু সাইজ বাড়ছে, এবং সাইজ যদি বাড়ে ইলেকট্রোনেগেটিভিটি সাইজের ব্যস্তানুপাতিক, এবং ইলেকট্রোনেগেটিভ সাইজ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কমবে, সুতরাং ইলেকট্রোনেগেটিভিটি কমছে, এবং লাস্টের দিকে অলমোস্ট সেম হয়ে গেছে ইলেকট্রোনেগেটিভিটি, এবং আর্সেনিক এবং এই অ্যান্টিমনি এবং বিসমাথ ইলেকট্রোনেগেটিভিটি অলমোস্ট সেম। এবার দেখো, এবার আমরা করব পরের যে ধর্মটা, সেটা হচ্ছে ধাতব ধর্ম। ধাতব ধর্ম ঠিক ইলেকট্রোনেগেটিভিটির ঠিক বিপরীত, ধাতব ধর্ম বা ইলেকট্রোপজিটিভিটিও বলা হয়। পরের যে ধর্মটা আমরা করব, পরের যে ধর্মটা করব সেটা হচ্ছে ধাতব ধর্ম, ধাতব ধর্ম, ধাতব ধর্ম বা ইলেকট্রোপজিটিভিটি, ইলেকট্রোপজিটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটির ঠিক বিপরীত, পজিটিভিটি, পজিটিভিটি, ধাতব ধর্ম বা ইলেকট্রোপজিটিভিটি, ধাতব ধর্ম বা ইলেকট্রোপজিটিভিটি। তো দেখো, উপর থেকে ধাতব ধর্ম কাকে বলে? ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট কাদের বলে? কার ধাতব ধর্ম কত বেশি? যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে তার ধাতব ধর্ম তত বেশি। লেখো, নোট করো, যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে তার ধাতব ধর্ম তত বেশি। যত ইজিলি ইলেকট্রন ত্যাগ করবে যে মৌল, তার ধাতব ধর্ম তত বেশি, তার ধাতব ধর্ম তত বেশি, ধাতব ধর্ম তত বেশি। যত ইজিলি ইলেকট্রন ত্যাগ করবে যে মৌল, তার ধাতব ধর্ম তত বেশি হবে। তাহলে দেখো, উপর থেকে তুমি যদি এখানে যদি তুমি গ্রুপ 14 আর গ্রুপ 15 এর তুলনায় যদি গ্রুপ 14 এবং ধাতব ধর্ম কিন্তু আমরা যদি বলি ধাতব ধর্ম হচ্ছে মেটালিক ক্যারেক্টার। ধাতব ধর্ম প্রপোর্শনাল টু সাইজ, সাইজ যত বাড়বে ধাতব ধর্ম কিন্তু তত বাড়বে, কারণ সাইজ যত বাড়বে তত কিন্তু নিউক্লিয়াস বাইরের কক্ষে ইলেকট্রনের উপর আকর্ষণ বল তত কম হবে, এবং নিউক্লিয়াস এবং বাইরের কক্ষে ইলেকট্রনের উপর আকর্ষণ বল যত কম হবে তত কিন্তু ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়বে। ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়বে মানে ক্যাটায়ন গ্রুপে ক্যাটায়ন কিন্তু হতে পারবে। অর্থাৎ যত সাইজ বাড়বে তত কিন্তু ধাতব ধর্ম বাড়বে, অর্থাৎ তত কিন্তু ইলেকট্রন ত্যাগের প্রবণতা তত বেশি হবে। এবার তুমি দেখো, কারণ এখানে গ্রুপ 14 আর গ্রুপ 15 এর মধ্যে গ্রুপ 15 সাইজ যত বাড়বে ইলেকট্রন ত্যাগের প্রবণতা তত বেশি হবে। এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝলে তো? সাইজ যত বাড়বে নিউক্লিয়াস এবং বাইরের কক্ষে ইলেকট্রনের উপর আকর্ষণ বলটা তত কম হবে, তো কম হলে সেই ইলেকট্রনটা কিন্তু সহজেই বাইরে নিয়ে চলে যাবে, এবং সেক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি মানটাও কমে যাবে। সুতরাং গ্রুপ 14 আর গ্রুপ 15 এর মধ্যে সাইজ কার ছোট? সাইজ ছোট হচ্ছে গ্রুপ 15 এর। তাহলে গ্রুপ 14 এর সাইজ বড়, গ্রুপ 14 যদি সাইজ বড় হয় গ্রুপ 14 এর ধাতব ধর্মটাও বেশি। এটা সাইজের এটা মাপ। আর কিন্তু যদি ধাতব ধর্মও করি, ধাতব ধর্মও কিন্তু গ্রুপ 14 এর বেশি হবে, গ্রুপ 14 এর বেশি হবে। মেটালিক ক্যারেক্টার বা ধাতব ধর্ম কিন্তু গ্রুপ 14 এর বেশি হবে, ধাতব ধর্ম কিন্তু গ্রুপ 14 মৌলগুলোর বেশি হবে।
সেটাই তো স্বাভাবিক, কারণ বাঁদিক থেকে ডান দিকে গেলে পজিশনের বাঁদিক থেকে ডান দিকে যত যাচ্ছে তত তো অধাতব ধর্ম বাড়ছে। অধাতব বাড়ছে মানে কি ধাতব ধর্মটা কমছে। তাহলে ধাতব ধর্মটা বাঁদিক থেকে ডান দিকে গেলে কমছে, অর্থাৎ গ্রুপ 14 এর ধাতব ধর্ম গ্রুপ 15 এর তুলনায় বেশি, কারণ গ্রুপ 14 এর সাইজ বড়, সাইজ বড় হলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি হয়, ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি হলে ধাতব ধর্মটা বেশি হয়। ক্লিয়ার? এবার যদি উপর থেকে নিচে আসো তাহলে কি হবে? উপর থেকে নিচে আসলে একদম তুমি পরিষ্কার, উপর থেকে যদি তুমি নিচে আসো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ, উপর থেকে তুমি যদি নিচে আসো দেখো উপর থেকে নিচে আসলে সাইজ বাড়ছে, ধাতব ধর্ম প্রপোর্শনাল টু সাইজ, সাইজ বাড়ছে, সাইজ বাড়লে কি হবে? ধাতব ধর্ম বাড়বে। এবং সেটা একদম তুমি বেসিক্যালি তুমি এটা দেখো অধাতু অধাতু ধাতু গল্প ধাতু, এই বিসমাথ হচ্ছে ধাতু, তাহলে অবশ্যই উপর থেকে নিচে আসলে সাইজ যেহেতু বাড়ছে সেহেতু ধাতব ধর্ম, ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়ছে, ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়ছে মানে ধাতব ধর্মও কিন্তু বাড়ছে। অর্থাৎ উপর থেকে নিচে আসলে ধাতব ধর্ম বাড়বে, উপর থেকে নিচে আসলে ধাতব ধর্ম বাড়বে, উপর থেকে নিচে আসলে ধাতব ধর্ম কিন্তু বেড়ে যাবে। দেখো এটার মধ্যে আর কোনো জটিলতা নেই, উপর থেকে নিচে আসলে ধাতব ধর্ম বাড়বে এবং ইলেকট্রোপজিটিভিটি বাড়বে। এবং সেটাই তো এখানে চরিত্র, আমি যে চরিত্রটা আগের এপিসোডে করেছিলাম, অধাতু থেকে দেখো আস্তে আস্তে করে নিচের দিকে ধাতু আসছে, তো ধাতব ধর্মটা বেশি হচ্ছে। ঠিক আছে, এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। দেখো এরপরে যেটা আমরা করবো সেটা সেই ধর্মটা হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। এরপরে যে ধর্মটা করবো সেটা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক হচ্ছে বয়েলিং পয়েন্ট, বিপি যাকে বলবো বিপি বয়েলিং পয়েন্ট, ও স্ফুটনাঙ্ক গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মেল্টিং বয়েলিং, আচ্ছা গলনাঙ্ক হচ্ছে মেল্টিং পয়েন্ট, আর স্ফুটনাঙ্ক হচ্ছে বয়েলিং পয়েন্ট বিপি। এটা করবো, গলনাঙ্ক হচ্ছে মেল্টিং পয়েন্ট আর স্ফুটনাঙ্ক হচ্ছে বয়েলিং পয়েন্ট। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার বেশি হবে? আমি এখানে এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মূলত আমরা কিন্তু আর গ্রুপ 14 এর সঙ্গে তুলনা করব না, আমরা জাস্ট এই গ্রুপ 15 এর মৌলগুলোর মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনা করব। তো দেখো এখানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তো দেখো উপর থেকে নিচে আসলে ধাতব ধর্ম বাড়ছে, ধাতব ধর্ম বাড়ছে মানে নিচের দিকে পুরো ধাতু হয়ে যাচ্ছে। তো ধাতু হয়ে গেলে গলনাঙ্ক কার হয়? গলনাঙ্ক ধাতু মানে কঠিন পদার্থের হয়, কঠিন পদার্থ। তো নিচের দিকে বিসমাথ হচ্ছে কঠিন, তাহলে গলনাঙ্ক যদি আমরা আলোচনা করি গলনাঙ্ক, তাহলে গলনাঙ্ক কিন্তু যার ধাতু তারই কিন্তু বেশি হবে গলনাঙ্ক। সুতরাং উপর থেকে নিচে আসলে গলনাঙ্ক কিন্তু বাড়বে, উপর থেকে নিচে আসলে গলনাঙ্ক কিন্তু বাড়বে। এবং গলনাঙ্কের যে আমরা কমটা করব সেটা হচ্ছে গলনাঙ্কের যে কমটা করবো, দেখো উপর থেকে নিচে আসলে কিন্তু গলনাঙ্ক বাড়বে, উপর থেকে নিচে আসলে গলনাঙ্ক বাড়বে। এবং এখানে একটা কথা মনে রাখতে হবে যে দেখো উপর থেকে নিচে আসলে বাড়বে, নাইট্রোজেন গলনাঙ্ক হচ্ছে, আচ্ছা নাইট্রোজেন গলনাঙ্ক হচ্ছে 63 কেলভিন, ফসফরাসের হচ্ছে আমি গলনাঙ্ক বলছি 313 কেলভিন, আচ্ছা আর্সেনিক হচ্ছে 1089 কেলভিন, অ্যান্টিমনি হচ্ছে 904 কেলভিন, আর বিসমাথের হচ্ছে 544 কেলভিন। খুব ভালো করে ক্রমটা লক্ষ্য করো। দেখো উপর থেকে নিচে আসলে এইখানে কিন্তু বেড়েছে, মানে এখান থেকে বাড়তে বাড়তে এই যে এইখান থেকে বেড়েছে, এই নাইট্রোজেন থেকে ফসফরাসের গলনাঙ্ক কিন্তু বেড়েছে। আবার দেখো আর্সেনিক থেকে অ্যান্টিমনিতে গলনাঙ্ক কিন্তু কমেছে। এই ক্রমটা কেন হলো? দেখো যে নাইট্রোজেন এবং ফসফরাস এরা কিন্তু উভয় অধাতু, এরা কি উভয় অধাতু। আমি বলেছি দেখো এরা অধাতু, নাইট্রোজেন ফসফরাস, এবং অধাতুর গলনাঙ্ক নির্ভর করবে শুধুমাত্র ওদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর, মানে দুটো অণু কিভাবে যুক্ত আছে তার উপর নির্ভর করবে। এবং এদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন মূলত এদের নির্ভর করবে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর। ভ্যান ডার ওয়ালস অধাতু বলে এরা ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর কিন্তু নির্ভর করবে। কারণ এদের মধ্যে তো এদের মতো কোনো কেলাস ফেলাস এই জাতীয় কিছু নেই, এরা তো অধাতুর তো কোনো কেলাস হয় না। তো এদের মধ্যে এরা অধাতু বলে এদের যে অ্যাট্রাকশনটা কিসের উপর নির্ভর করবে? আকর্ষণ বলটা নির্ভর করে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর। আর ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন মানে কি? ভ্যান ডার ফোর্স দুটো অণুর মধ্যে কাজ করে। যাক ধরো এই ফসফরাস আরেকটা ফসফরাস অণুর মধ্যে
যে আকর্ষণ বলটা কাজ করছে সেটাই সেটাই হচ্ছে কিন্তু এই ফসফরাসের মধ্যে আকর্ষণ বল কাজ করছে। সেই এই ফসফরাসের মধ্যে আকর্ষণ বল যে কাজ করছে, এই একটা ফসফরাসের অণু, এটা ফসফরাস P4, এই ফসফরাসের অণু আর একটা ফসফরাসের অণু, ফসফরাস সাধারণত P4 হিসেবে থাকবে, আমরা পরে শিখবো ফসফরাসের অণু। তো দেখো এদের মধ্যে যে একটা আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলটাকে আমরা বলবো ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। তো অধাতুর মধ্যে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু কাজ করে, এবং ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন ইন প্রপোর্শনাল টু সাইজ। ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন প্রপোর্শনাল টু সাইজ। সাইজ যত বড় ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি। অর্থাৎ ইন্টার মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে দুটো মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি। আর মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি হবে, তত কিন্তু এদের গলনাঙ্ক তত কিন্তু বেশি হবে। কারণ ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি হবে, তত এদেরকে তাপ প্রয়োগ করে এদের ভাঙতে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, তত গলনাঙ্ক বেশি হবে। সুতরাং নাইট্রোজেন থেকে ফসফরাসে দেখো গলনাঙ্ক বাড়ছে, কারণ এরা দুটোই অধাতু। আর এদের যে গলনাঙ্কটা কিসের উপর নির্ভর করবে? ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর নির্ভর করবে। এই ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি? ইন্টার মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, দুটো মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন। এবং ইন্টার মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা যত বাড়বে, তত কিন্তু গলনাঙ্ক বাড়বে। আর যেহেতু ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ প্রপোর্শনাল টু সাইজ, যত সাইজ যত বড় তত ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি। সুতরাং গলনাঙ্ক কিন্তু নাইট্রোজেন থেকে ফসফরাসে বাড়লো। এবার দেখো আর্সেনিক থেকে অ্যান্টিমনি এবং বিসমাথে এটা কেন কমলো? দেখো আর্সেনিকের অধিকাংশ ধর্ম ধাতুর মতো, আর্সেনিকের অধিকাংশ ধর্মই কিন্তু ধাতুর মতো। আর্সেনিক, আমি বলেছি আর্সেনিক ধাতুকল্প হলেও এদের অধিকাংশ ধর্ম হচ্ছে ধাতুর মতো। মানে ধাতুকল্প হচ্ছে এমন একটা জিনিস যে যার ধাতু এবং অধাতু উভয়ের ধর্মই কিন্তু বর্তমান থাকবে, কিন্তু আর্সেনিকের বেশিরভাগটা হচ্ছে ধাতুর মতো ধর্ম হবে। সুতরাং এই কারণে আর্সেনিকের গলনাঙ্ক কিন্তু সব থেকে বেশি। এর অধিকাংশ ধর্ম এদের অধিকাংশ ধর্ম হচ্ছে ধাতুর মতো, ধাতুর গলনাঙ্ক তো বেশি হয়। অধিকাংশ ধর্ম হচ্ছে ধাতুর মতো, ধাতুর গলনাঙ্ক যদি বেশি হয়, সুতরাং আর্সেনিকের গলনাঙ্ক বেশি হবে। আর বিসমাথ তো ধাতু, কিন্তু বিসমাথ হচ্ছে পুওর মেটাল। এর মেটাল ধর্মটা, মেটালিক ক্যারেক্টারটা হচ্ছে পুওর, অর্থাৎ এর খুব মানে ভালো নয়, অতটা ধাতু হিসেবে ভালো নয়। কিন্তু এই আর্সেনিক ধাতুকল্প হলেও এর অধিকাংশ ধর্ম হচ্ছে ধাতুর মতো, সেই জন্য এর গলনাঙ্ক সব থেকে বেশি। কারণ এদের মধ্যে কম্প্যাক্টনেস মানে এদের যে কেলাসটা, সেই কেলাসটা কিন্তু আঁটো-সাঁটো অবস্থায় আছে। মানে আর্সেনিকের যে কেলাস, সেই কেলাসটা কিন্তু আঁটো-সাঁটো অবস্থায় আছে, কম্প্যাক্টনেস, সেই জন্য গলনাঙ্ক সব থেকে বেশি এই গ্রুপ 15 এর মধ্যে। আর এই ক্ষেত্রে দেখো 904 কেলভিন আর 544 কেলভিন, এক্ষেত্রে এই ভ্যালুটা কেন হলো? উপর থেকে তুমি যখন নিচে যাচ্ছ, এসবি এবং বিআর গলনাঙ্ক আর্সেনিক অপেক্ষা অনেক কম। এই এসবি এবং বিআর গলনাঙ্ক এদের অনেকটা কম হলো কেন? কারণ দেখো এক্ষেত্রে এসবি এবং বিআর দেখো এক্ষেত্রে একটা প্রভাব দেখা যায় পি ব্লক এলিমেন্টের, সেটা হচ্ছে নিষ্ক্রিয় জোড় প্রভাব, ইনার্ট পেয়ার এফেক্ট কিন্তু লক্ষ্য করা যায়। ইনার্ট পেয়ার এফেক্ট, নিষ্ক্রিয় জোড় প্রভাব। দেখো ইনার্ট পেয়ার এফেক্ট মানে কি? এই যে দেখো এখানে যে 4D, এই যে 4D কক্ষকটা আছে, এই 4D কক্ষকের তো আবরণী ক্ষমতা খুব কম। আবরণী ক্ষমতা যেহেতু খুব কম, সেহেতু নিউক্লিয়াস এবং বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলোর আকর্ষণ বলটা বেশি হবে। এটা আমি একটু আগেই বললাম। তাই ডি কক্ষকের আবরণী ক্ষমতা যেহেতু কম, সেহেতু এস এবং নিউক্লিয়াসের বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলো আছে, তো 5s এবং 5p উপর আকর্ষণ বলটা বেশি হবে। নিউক্লিয়াসের আকর্ষণ বল এতটাই বেশি হবে, এই 5s এর যে দুটো ইলেকট্রন আছে বাইরের কক্ষে ইলেকট্রন থাকা সত্ত্বেও, যেহেতু 4D কক্ষকের উপস্থিতি আছে, ইনার্ট 4D কক্ষকের উপস্থিতির জন্য 4D কক্ষের আবরণী ক্ষমতাটা খুব কম। আবরণী ক্ষমতা যেহেতু খুব কম, তাহলে নিউক্লিয়াস এবং বাইরের কক্ষে ইলেকট্রনের উপর আকর্ষণ বলটা বেশি, এবং এতটাই বেশি এখানে এই বাইরের কক্ষে 5টি ইলেকট্রন থাকলেও এই 5s এর যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন কিন্তু কোন বন্ধনে অংশগ্রহণ করবে না। এটা পি ব্লক এলিমেন্টের অন্যতম বড় বৈশিষ্ট্য। এবং এই যে ঘটনাটা ঘটছে, এটাকে আমরা বলবো ইনার্ট পেয়ার এফেক্ট। নামটা শোনা হয়তো ভুলে গেছো, নিষ্ক্রিয় জোড় প্রভাব। এখানে দেখো 5s এর এটা কিন্তু ইনার্ট, অর্থাৎ এটা কিন্তু বন্ডিং কিন্তু এটা করবে না। এটা কিন্তু এদেরকে আমরা বলি ইনার্ট পেয়ার এফেক্ট। এই ক্ষেত্রে ইনার্ট পেয়ার এফেক্ট হবে। এই 6s এর দুটো ইলেকট্রন এক্ষেত্রে বন্ধনে অংশগ্রহণ করবে না। অর্থাৎ এখানেও ইনার্ট পেয়ার এফেক্ট আছে, কারণ এখানে দেখো 4f এবং 5d, এদের আবরণী ক্ষমতা খুব কম।
আবরণী ক্ষমতা যদি খুব কম হয়, নিউক্লিয়াসের বাইরে কক্ষে ইলেকট্রনের উপর আকর্ষণ বলটা খুব বেশি হবে, এবং আকর্ষণ বল যদি খুব বেশি হয় তাহলে এতটাই বেশি হবে যে বাইরের কক্ষের যে 5টি ইলেকট্রন আছে, 5টি ইলেকট্রনের মধ্যে 2টো ইলেকট্রন অংশগ্রহণ করবে না, মানে বন্ধনে 3টে ইলেকট্রন কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তাহলে এদেরকে আমরা কি বলবো, এদেরকে এই যে ঘটনাটি ঘটছে এটাকে আমরা বলবো ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্ট মানে নিষ্ক্রিয় জোড় প্রভাব। ইনার্ট পেয়ার অর্থাৎ এখানে যে মানে এফ কক্ষকের এবং ডি কক্ষকের উপস্থিতিতে এস কক্ষকের যে ইলেকট্রনটা আছে, 2টো ইলেকট্রন আছে, সেই 2টো ইলেকট্রন কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেল, আর কিন্তু তাদের কাজ করার ক্ষমতা নেই। তাহলে দেখো এখানে অ্যান্টিমনি এবং বিসমাথের ক্ষেত্রে এরা কিন্তু এদের বন্ধন করার ক্ষমতা বাইরের কক্ষে ইলেকট্রন অনুযায়ী 5টা ছিল, কিন্তু 2টো ইলেকট্রন তো ব্লক হয়ে গেল, 2টো ইলেকট্রন তো কাজ করতে পারছে না। আর 2টো ইলেকট্রন যখন কাজ করতে পারছে না তখন এদের কত ইলেকট্রন কাজ করছে, 3টি ইলেকট্রন অ্যাভেলেবেল ফর বন্ডিং, অর্থাৎ 3টি ইলেকট্রন অ্যাভেলেবেল, অর্থাৎ 3টি ইলেকট্রন সহজলভ্য বন্ডিং এর জন্য, বন্ধনের কাজে লাগবে। 3টি ইলেকট্রন বন্ধনে কাজে লাগবে, 3টি ইলেকট্রন বন্ধনে কাজে লাগবে। 3টি ইলেকট্রন বন্ধন, তাহলে দেখো এদের ক্ষেত্রে 5টা ইলেকট্রনই, এই আর্সেনিকের ক্ষেত্রে 5টি ইলেকট্রনই কাজে লাগছিল, নাইট্রোজেন ফসফরাসের ক্ষেত্রে 5টি ইলেকট্রনই কাজে লাগছিল, কিন্তু এক্ষেত্রে 3টি ইলেকট্রন বন্ধনে কাজে লাগবে। আমি আর্সেনিকের যদি তুলনা করি, আর্সেনিকের সঙ্গে অ্যান্টিমনি যদি তুলনা করি বা বিসমাথের যদি তুলনা করি, তাহলে 3টি ইলেকট্রন বন্ধনে কাজে লাগবে, 2টো ইলেকট্রন কিন্তু লাগবে না, কিন্তু লাগার কথা ছিল বাইরের কক্ষে ইলেকট্রনগুলো সবগুলো কিন্তু কাজে লাগার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে 3টি ইলেকট্রন কিন্তু বন্ধনে কাজে লাগবে। তাহলে 3টি ইলেকট্রন যদি বন্ধনে কাজে লাগে, এবং সেই যে দেখো আবার যদি এই বিসমাথ, তো বিসমাথের আকারটা তো খুব বড়, খুব ভালো করে দেখো বিসমাথের আকার যেহেতু খুব বড়, মানে এই অ্যান্টিমনির থেকেও তো বিসমাথের আকারটা বড়, অ্যান্টিমনির থেকে বিসমাথের আকারটা যেহেতু বড়, সেহেতু এই 3টি ইলেকট্রন বন্ধনের মধ্যে এর আবার ক্ষমতাটা কম হবে, কারণ এটা তো বড়, এটা একটা বড় জিনিস 3টি ইলেকট্রন গঠন করছে, 3টি ইলেকট্রন দ্বারা জোড় গঠন করছে, আর একটা ছোট জিনিস এই অ্যান্টিমনি ছোট জিনিস 3টি ইলেকট্রন দ্বারা জোড় গঠন করছে। তাহলে কোন ক্ষেত্রে জোড়টা কম্প্যাক্ট হবে, এটা ছোট তার মধ্যে জোড়টা কম্প্যাক্ট হবে, তার মধ্যে বন্ধনটা কম্প্যাক্ট হবে। অর্থাৎ দেখো এখানে অ্যান্টিমনি এবং বিসমাথের মধ্যে যেহেতু বিসমাথের আকারটা একটু বড়, সুতরাং এও 3টি ইলেকট্রন অংশগ্রহণ করলেও এক্ষেত্রে বিসমাথের আকারটা যেহেতু বড়, সাইজ বেশি, সুতরাং বন্ধনটা একটু দুর্বল হবে, একটা বন্ধন দুর্বল হবে, 3টি ইলেকট্রন বন্ধন অংশগ্রহণ করবে ঠিক আছে, কিন্তু বিসমাথের আকারটা সাইজটা তো বড়, সাইজটা বড় বলেই 3টে বন্ধনে যে কাজে লাগছে সেটা কিন্তু দুর্বল প্রকৃতির বন্ধন হবে, কারণ সাইজ বড়, একটা সাইজ বড় সেটা 3টে বন্ধন গঠন করছে, একটা সাইজ ছোট সেটা 3টে বন্ধন গঠন করছে। কোথায় ক্ষেত্রে কম্প্যাক্টটা বেশি, কম্প্যাক্টনেসটা কোথায় বেশি, অবশ্যই যেটা সাইজ ছোট। এবং সেই ক্ষেত্রে দেখো অ্যান্টিমনির যেহেতু 3টে ইলেকট্রন কাজে লাগছে এবং এদের সাইজ যেহেতু ছোট, সুতরাং এক্ষেত্রে সাইজ ছোট বলে এদের বন্ধনটা একটু যে শক্তিটা, এদের বন্ধন শক্তিটা কিন্তু বেশি হবে, অর্থাৎ এদের মধ্যে কম্প্যাক্টনেসটা বেশি হবে, আর কম্প্যাক্টনেস যেহেতু বেশি হবে সেহেতু এদের কিন্তু গলনাঙ্কটা বেশি হচ্ছে, 904 কেলভিন হচ্ছে, এবং এক্ষেত্রে বিসমাথের সাইজ বড়, সুতরাং বন্ধনটা দুর্বল বলে এদের গলনাঙ্কটা হয়ে যাচ্ছে 544 কেলভিন। এই লাস্টের দুটোই কিন্তু 3টে ইলেকট্রন বন্ধন কাজে লাগবে, কারণ এটা ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্টের মধ্যেও আবার দেখতে হবে যে কার সাইজ বড়, যার সাইজ বড় তার ক্ষেত্রে সেই বন্ধনটা দুর্বল হবে, আর যার সাইজ ছোট তার ক্ষেত্রে কম্প্যাক্টনেসটা বেশি হবে, কম্প্যাক্টনেস বেশি হলেই গলনাঙ্কটা বেড়ে যাবে। সুতরাং উপর থেকে নিচে আসে গলনাঙ্ক কিন্তু এই ক্ষেত্রে এরকম ভাবে কিন্তু চেঞ্জ হবে, এর ক্রমটা কিন্তু এইরকম। অর্থাৎ সর্বপ্রথম হবে আর্সেনিক, গলনাঙ্কের সর্বপ্রথম হবে আর্সেনিক, তারপরে ডাটা দেখে এসবি, তারপরে বিসমাথ, তারপরে ফসফরাস, তারপরে নাইট্রোজেন, এই হচ্ছে ক্রম। এবং এই ক্রমটা তুমি মনে মনে ভাববে যে কেন ক্রমটা হচ্ছে। আর্সেনিকেরটা সব থেকে বেশি হচ্ছে কারণ আর্সেনিক ধাতুকল্প হলেও এর বেশিরভাগ ধর্ম হচ্ছে ধাতুর মতো, আর বিসমাথ এখানে ধাতু হিসাবে লিখেছে, কিন্তু ধাতুটা হচ্ছে পুওর মেটাল, পুওর মানে খারাপ, অতটা ভালো কিন্তু ধাতু নয়, সুতরাং এক্ষেত্রে এটাই হচ্ছে। আর যদি আমি এই গলনাঙ্কের ক্ষেত্রে এই ক্রমটা হলো, স্ফুটনাঙ্কের ক্ষেত্রে একটা কম বলি। স্ফুটনাঙ্কের ক্ষেত্রে যদি উপর থেকে নিচে আসা যায় তাহলে আর কিছুই নয়, স্ফুটনাঙ্ক নির্ভর করে কি, স্ফুটনাঙ্ক নির্ভর করে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর, অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন তাহলে আমি কি এখানে আমি করছি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, আমরা করছি স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক কার উপর নির্ভর করে, স্ফুটনাঙ্ক সবসময় নির্ভর করবে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ
অ্যাট্রাকশন, এটা একটা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। এবং ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনটা ইন প্রপোর্শনাল টু সাইজ, সাইজ যত বড় ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি। তাহলে ওপর থেকে নিচের দিকে আসলে স্ফুটনাঙ্ক, এই স্ফুটনাঙ্ক কিন্তু স্ফুটনাঙ্ক নির্ভর করে, স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট এটা কিন্তু ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর নির্ভর করে। ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি বয়েলিং পয়েন্ট তত বেশি। আর ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনটা নির্ভর করবে সাইজের উপর, সাইজ যত বেশি ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি, বয়েলিং পয়েন্ট তত বেশি। তাহলে ওপর থেকে নিচের দিকে আসলে সাইজ বাড়ছে, এর কোনো ব্যতিক্রম নেই। ওপর থেকে নিচের দিকে আসলে সাইজ বাড়ছে, সাইজ বাড়লে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ছে, বয়েলিং পয়েন্ট বাড়ছে। অর্থাৎ বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক বয়েলিং পয়েন্ট উপর থেকে নিচে আসলে বাড়বে, বয়েলিং পয়েন্ট উপর থেকে নিচে আসলে বাড়বে, কোনো ব্যতিক্রম নেই। এরপর দেখো যেটা আমরা করবো ঘনত্ব, ভূতলের মধ্যে যেটা আমরা পরেরটা করবো সেটা হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি। দেখো ঘনত্বের ক্ষেত্রেও আমরা খালি পি ব্লকটাই আলোচনা করবো, না পি ব্লকে খালি গ্রুপ 15টাই ঘনত্ব। ডেনসিটি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। দেখো উপর থেকে যদি আমি নিচে আসি, তাহলে আমরা ঘনত্বের ফর্মুলা কি, ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি। এখানে সবসময় মাস ফ্যাক্টরটা বেশি কাজ করবে। মাস ফ্যাক্টরটা দেখো, মাস যদি বাড়ে ডেনসিটি কিন্তু বাড়বে। তাহলে উপর থেকে নিচে আসলে দেখো ভলিউম ফ্যাক্টরটাও লাগে। দেখো এই ডেনসিটির সঙ্গে মাসের হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, আর ডেনসিটির সঙ্গে ভলিউমের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কিন্তু দেখো এখানে যদি উপর থেকে নিচে আসছো তাহলে কিন্তু ভলিউম বাড়ছে, অর্থাৎ আয়তন কিন্তু বাড়ছে, ভলিউম বাড়ছে, আমি আগে ব্যাসার্ধ বাড়ছে, ভলিউম বাড়ছে, আবার মাসও বাড়ছে। তাহলে এইখানে কনফিউশন হবে, মাস যদি বাড়ে ডেনসিটি বাড়বে, আর ভলিউম যদি বাড়ে ডেনসিটি কমবে। কিন্তু আমরা সর্বদা এক্ষেত্রে আমরা কিন্তু মাস ফ্যাক্টরটাকে কাজে লাগাবো। মাস অলওয়েজ প্রেফার দেন ভলিউম, অর্থাৎ ওপর থেকে নিচে আসলে মাস যেহেতু বাড়ছে সেহেতু ডেনসিটিও বাড়ছে। কারণ মাস কেন বাড়বে না, কারণ নাইট্রোজেনের মধ্যে 7টা প্রোটন, 7টা ইলেকট্রন, এবং এদের নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যাটাও নিউট্রন সংখ্যাটাও 7। তাহলে ভর সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে নিউট্রন আর প্রোটন সংখ্যার যোগফলিত ভর সংখ্যা হচ্ছে 14। ফসফরাসের কত, ফসফরাসের প্রোটন সংখ্যা হচ্ছে 15, নিউট্রন সংখ্যা হচ্ছে 30, অর্থাৎ আরো 15, ভর সংখ্যা কত 30। তাহলে দেখো উপর থেকে নিচে আসলে ভর বাড়ছে, কারণ প্রচুর সংখ্যক প্রোটন নিউট্রন বাড়ছে, বাড়লে ভর বাড়ছে যেহেতু ডেনসিটিও বাড়বে। তাহলে উপর থেকে নিচে আসলে ডেনসিটি বাড়বে, এর কোনো ব্যতিক্রম নেই। উপর থেকে নিচে আসলে ডেনসিটি বাড়বে, ঘনত্ব কিন্তু বাড়বে। ঠিক আছে, এরপরে দেখো এরপরে যে আছে সেটা হচ্ছে ক্যাটিনেশন। তো ক্যাটিনেশন ধর্ম কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। ক্যাটিনেশন আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্যাটিনেশন। এরপরে যেটা করবো সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। দেখো ক্যাটিনেশন মানে কি, ক্যাটিনেশন মানে এক একটা কোনো কার্বনের ক্যাটিনেশন ধর্ম পড়েছিলেন না। কার্বন ক্যাটিনেশন ধর্ম মানে কি, কার্বন হচ্ছে অনেকগুলো এরকম বন্ধন গঠন করতে সম্ভব, অনেকগুলো বন্ধন এরকম গঠন করতে পারে। এইটা মানে একটার পর একটা বন্ধন গঠন করে চলে যেতে পারে, এটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। তো এই ক্যাটিনেশন ধর্মটা নির্ভর করে বন্ধন বিয়োজন এনথালপির উপর। মানে বন্ধন বিয়োজন এনথালপির উপর মানে কি, এই যে বন্ধনটা আছে এই বন্ধনটা মনে করো যদি বন্ধন বিয়োজন এনথালপি যদি বেশি হয় তবে তো এই সিঙ্গেল বন্ডের রেসপেক্টে কিন্তু বন্ধন বিয়োজন এনথালপিটা কাউন্ট হবে, সিঙ্গেল বন্ডের রেসপেক্টে। তো সিঙ্গেল বন্ডের রেসপেক্টে যদি বন্ধন বিয়োজন এনথালপি বেশি হয় তাহলে এটার কিন্তু বন্ধন বিয়োজন এনথালপি যদি বেশি হয় তাহলে এর কিন্তু ক্যাটিনেশন ধর্মটাও বেশি হবে। আর বন্ধন বিয়োজন এনথালপি যদি কম হয়, অর্থাৎ বন্ধনটাকে যদি সহজেই ভাঙা যায়, তাহলে তো এই কার্বনটার সঙ্গে তো বন্ধনই করতে পারবে না। তাহলে বন্ধন বিভাজন শক্তিটা যদি বেশি হয় তাহলে কিন্তু ক্যাটিনেশন ধর্মটা বেশি হবে। তাহলে এক্ষেত্রে একদম পরিষ্কার রাখতে হবে যে ক্যাটিনেশন ধর্ম ইজ প্রপোর্শনাল টু বন্ধন বিভাজন শক্তি, বন্ধন বিয়োজন শক্তি মানে কিসের রেসপেক্টে, সিঙ্গেল বন্ড। এটা কিন্তু অনলি সিঙ্গেল বন্ডের রেসপেক্টে কিন্তু কাউন্ট হবে বন্ধন বিয়োজন শক্তি। এবার দেখো যদি আমরা এক্ষেত্রে যদি গ্রুপ 14 খুঁজি, এখান থেকে আবার গ্রুপ 14 গ্রুপ 15 এর তুলনা আসবে।
গ্রুপ 15 খুঁজি, গ্রুপ 14 এখানে আছে কার্বন, এখানে আছে নাইট্রোজেন। তো এই যে কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ডের রেসপেক্টে এর বন্ধন বিভাজন শক্তিটা খুব বেশি। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের বন্ধন বিভাজন শক্তিটা 300, এই সিঙ্গেল বন্ডের বন্ধন বিভাজন শক্তিটা তুমি যদি ক্যালকুলেশন করো, বন্ধন বিভাজন শক্তি, এই বন্ধন বিভাজন শক্তিটা হচ্ছে 348 কিলোজুল পার মোল, 348 কিলোজুল পার মোল। কিন্তু তুমি যদি নাইট্রোজেন নাইট্রোজেন সিঙ্গেল বন্ডের রেসপেক্টে খোঁজো, সিঙ্গেল বন্ডের রেসপেক্টে, মানে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড হয়, আমরা পরে আলোচনা করবো, কিন্তু নাইট্রোজেন সিঙ্গেল বন্ডের রেসপেক্টে, এই বন্ধন বিভাজন শক্তি আমরা সিঙ্গেল বন্ডের রেসপেক্টে কাউন্ট করা হয়। তাহলে এর বন্ধন বিভাজন শক্তিটা কত? এর বন্ধন বিভাজন শক্তিটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন বিভাজন শক্তি হচ্ছে 159 কিলোজুল পার মোল। তাহলে তুমি বলো, আমি বলেছি ক্যাটায়ন ধর্ম তাদেরই বেশি হবে যাদের বন্ধন বিভাজন শক্তিটা বেশি। তাহলে বন্ধন বিভাজন শক্তিটা কার বেশি? কার্বন কার্বন বন্ধন বিভাজন শক্তি বেশি। তাহলে কার্বনটা কোন গ্রুপের? গ্রুপ 14। আর নাইট্রোজেনটা কোন গ্রুপের? নাইট্রোজেনটা গ্রুপ 15 এর। তাহলে গ্রুপ 14 আর গ্রুপ 15 এর মধ্যে কার ক্যাটায়ন ধর্মের প্রবণতা বেশি? অবশ্যই গ্রুপ 14 এর ক্যাটায়ন ধর্মের প্রবণতা বেশি হবে, কারণ এদের বন্ধন বিভাজন শক্তিটা বেশি। এবং দেখো এই বন্ধন বিভাজন শক্তিটা নাইট্রোজেনের কম কেন, এতটা কম কেন নাইট্রোজেনের ক্ষেত্রে? কারণ নাইট্রোজেন তো আকারটা, সাইজটা তো ছোট, এর সাইজ তো ছোট। নাইট্রোজেন যদি সাইজ ছোট হয়, তাহলে নাইট্রোজেনের উপর যেখানে লোন পেয়ার থাকে, তাহলে এই লোন পেয়ার আর এই লোন পেয়ার পরস্পর খুব বিকর্ষণ করবে। সাইজটা যেহেতু ছোট, সেই বিকর্ষণটা খুব বেশি হবে, আর বেশি বলে এই বন্ধনটা কিন্তু খুব সহজেই ভাঙতে পারবে। আর ভাঙতে পারবে বলে এর বন্ধন বিভাজন শক্তিটা 159 কিলোজুল পার মোল। ঠিক আছে? সুতরাং ক্যাটায়ন ধর্ম কিন্তু গ্রুপ 14 এর বেশি হবে, কারণ বন্ধন বিভাজন শক্তি গ্রুপ 14 এর বেশি, আর গ্রুপ 15 এর কিন্তু কম হবে। আর যদি তুমি এদের ক্ষেত্রে তুমি উপর থেকে নিচে আসো, তাহলে কিন্তু উপর থেকে নিচে আসলে যদি নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে তুলনা করো, তাহলে ফসফরাসের ক্যাটায়ন ধর্ম নাইট্রোজেনের থেকে বেশি। ফসফরাসের ক্যাটায়ন ধর্ম নাইট্রোজেনের থেকে বেশি, এই কথাটা একটু মনে রাখো। কারণ ফসফরাস এর সিঙ্গেল বন্ডের রেসপেক্টে যে বন্ধন বিভাজন শক্তিটা, সেই বন্ধন বিভাজন শক্তিটা কত? সেই বন্ধন বিভাজন শক্তি হচ্ছে 213 কিলোজুল পার মোল ফসফরাসের ক্ষেত্রে। আর নাইট্রোজেনের ক্ষেত্রে কত? নাইট্রোজেনের ক্ষেত্রে সিঙ্গেল বন্ডের রেসপেক্টে শক্তিটা এইমাত্র বললাম 159 কিলোজুল পার মোল। তাহলে দেখো বন্ধন বিভাজন শক্তিটা কার বেশি? ফসফরাসের। তাহলে ফসফরাস যদি বন্ধন বিভাজন শক্তিটা বেশি হয়, তাহলে ক্যাটায়ন ধর্ম কার বেশি হবে? ফসফরাসের। তাহলে ক্যাটায়ন ধর্মের প্রবণতা ফসফরাসের কিন্তু বেশি হবে, কারণ নাইট্রোজেনের বন্ধন বিভাজন শক্তিটা কম। এবং প্রশ্ন হচ্ছে নাইট্রোজেনের বন্ধন বিভাজন শক্তিটা কেন কম? তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে, নাইট্রোজেনের সাইজ খুব ছোট, এবং এর উপর লোন পেয়ার থাকে, এবং এই সাইজ যদি ছোট, তাহলে এই লোন পেয়ারের মধ্যে তীব্র বিকর্ষণ বল কাজ করে। তীব্র বিকর্ষণ বল যখন কাজ হয়, তখন কিন্তু এই বন্ধনটা খুব সহজেই ভেঙে যায়। আর বন্ধন যদি সহজে ভেঙে যায়, সিঙ্গেল বন্ডের রেসপেক্টে যদি বন্ধন ভেঙে যায়, তাহলে কিন্তু ক্যাটায়ন ধর্ম আস্তে শো করতে পারবে না, আর ক্যাটায়ন ধর্ম তার দেখার প্রবণতাটা কিন্তু কম হবে। আর ক্যাটায়ন ধর্ম সিঙ্গেল বন্ডের যত বন্ধন বিভাজন শক্তিটা যত বেশি হবে, তত কিন্তু পরপর কিন্তু বন্ড করে যেতে পারবে। সুতরাং সেই অর্থে ফসফরাসের ক্যাটায়ন ধর্মটা কিন্তু নাইট্রোজেনের থেকে বেশি হবে। আর বাদবাকি আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথের ক্ষেত্রে আর করার দরকার নেই। ঠিক আছে? আর একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে বহুরূপতা। তোমরা জানো তো, বহুরূপতা বা অ্যালোট্রপি। বহুরূপতা এই ধর্মটা আমাদের ভৌত ধর্মের শেষ। বহুরূপতা, অ্যালোট্রপি। তো অ্যালোট্রপি মানে কি? দেখো, তোমরা আগে পড়েছো যে যেসব মৌল তাদের মূল নিজস্ব ধর্ম অক্ষুণ্ণ রেখে বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে, তাদেরকে আমরা বলবো বহুরূপী মৌল। আর এবং এদের যে ধর্মটাকে আমরা বলবো বহুরূপতা, এবং যে রূপে আত্মপ্রকাশ করে তাদের বলবো আমরা রূপভেদ। যেমন ধরো কার্বন একটা বহুরূপী মৌল। কার্বনের দুটো রূপভেদ, অনেকগুলো রূপভেদ আছে, তার মধ্যে হিরে একটা আছে, গ্রাফাইট আছে, ফুলারিন আছে, তারপর তো তোমার এটা নিয়তকার রূপভেদ, অনিয়তকার রূপের মধ্যে তো অনেক কিছু আছে। তাহলে সেই রকমই এদের কিন্তু বহুরূপতা এই নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ, এদের মধ্যে নাইট্রোজেন উপরের মৌলটা বহুরূপতা দেখাবে না, আর বিসমাথ বহুরূপতা দেখাবে না। নাইট্রোজেন এবং বিসমাথ বাদ দিয়ে উপর এবং নিচ বাদ দিয়ে বাদ বাকি সবগুলো কিন্তু বহুরূপতা দেখাবে। যেমন ফসফরাসের ক্ষেত্রে সাদা, কালো, লাল। সাদা ফসফরাস পাওয়া যায়,
সাদা ফসফরাস একটা রূপভেদ, কালো ফসফরাস রূপভেদ আমরা পরে পড়বো, কালো ফসফরাস, লাল ফসফরাস এই চ্যাপ্টারেই পড়বো, লাল ফসফরাস রূপভেদ কিন্তু দেখা যায়। আর্সেনিক অ্যান্টিমনির ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে হলুদ একটা ফসফরাস, হলুদ একটা রূপভেদ দেখা যায়, এবং ধূসর কালার অনুযায়ী একটা রূপভেদ কিন্তু দেখা যায়। একটা হচ্ছে হলুদ কালারের আর্সেনিক, একটা হচ্ছে ধূসর কালারের আর্সেনিক, একটা হচ্ছে হলুদ কালারের অ্যান্টিমনি, একটা ধূসর কালারের অ্যান্টিমনি। কিন্তু নাইট্রোজেন এবং বিসমাথ কোন রকম বহুরূপতা শো করে না। এখান থেকে কিন্তু এমসিকিউ একটা পড়তে পারে, কোন মৌলটি বহুরূপতা দেখায় না, তোমাকে তো ওই চারটে অপশন দিয়ে দিল, তার মধ্যে নাইট্রোজেন, এর কিন্তু বহুরূপতা শো করবে না। তাহলে দেখো এই হচ্ছে নাইট্রোজেনের ভৌত ধর্ম, গ্রুপ 15-এর ভৌত ধর্মগুলো নিয়ে আলোচনা করলাম, খুব ডিটেলস আলোচনা করলাম। এরপর তোমরা এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো। এরপর আমরা রাসায়নিক ধর্ম আলোচনা করবো এর পরের এপিসোড থেকে। রাসায়নিক ধর্মটা খুব ভালো করে করতে হবে। গ্রুপ 15-এর এরপরে তোমাদের বইতে পরিচ্ছদ সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সবগুলো এক একটা করে কমপ্লিট করার চেষ্টা করো, দেখবে গ্রুপ 15 তোমাদের কাছে অত্যন্ত সোজা হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, এরপর গ্রুপ 15 রাসায়নিক ধর্ম নিয়ে তোমাদের কাছে আসছি। তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, বেস্ট অফ লাক।